হ্যাঁ, আজ আমরা পি ব্লকের হ্যালোজেন গোষ্ঠীর সেকেন্ড অংশ, দ্বিতীয় পার্ট আমরা আলোচনা করব। আমরা কিছু প্রশ্ন আগের দিনই আমরা ফ্রেমির লবণটা সম্বন্ধে ডিসকাস করেছিলাম, কিন্তু আজকে দেখছি ফ্রেমির লবণের পার্টটা রয়ে গেছে। ফ্রেমির লবণটা হচ্ছে KH2। KH2 এটাকে বলা হয় ফ্রেমির লবণ। অ্যাকচুয়ালি এটা প্রডিউস করে HF2 মাইনাস K প্লাস হয়। এটার নাম বাইফ্লুরাইড আয়ন। এমনও কোশ্চেন হতে পারে কেন বাইফ্লুরাইড আয়ন সৃষ্টি হয়। HF এর সঙ্গে HF আর একটা ফ্লুরিন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং গঠন করে HF2 মাইনাস ফরমেশন করে। কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা অনেকটা বেশি, তাই HF এর সাথে উহা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনে যুক্ত হতে পারে বলে HF2 মাইনাস গঠন করতে পারে। কিন্তু বাকি যে হ্যালোজেনগুলো আছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা পারে না। এরাও ইলেকট্রোনেগেটিভ, কিন্তু এদের ইলেকট্রোনেগেটিভিটি এতটা বেশি নয় যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করার জন্য যথেষ্ট, এরকম হয় না। তাই HF পারে, তাই HF এর এই সল্টটা ফরমেশন করে, HF2 মাইনাস হয়, HF2 মাইনাস। এবার এই HF2 মাইনাস আবার ফার্দার যখন K প্লাসের সঙ্গে রিয়াকশান করে তখন KHF2 ফরমেশন করে দেয়। এর নামই হচ্ছে ফ্রেমির লবণ বা পটাশিয়াম হাইড্রোজেন ফ্লুরাইড। এটা জটিল লবণ, এটা বাকিরা পারে না, এটাই ফ্রেমির লবণ বলে। নেক্সট কোশ্চেন যেটা দেওয়া ছিল সেটা হলো আয়োডিনের জারণ এবং বিজারণ ধর্মের দৃষ্টান্ত। এমন একটা রিয়াকশান বলো যা আয়োডিন জারক হিসাবে, এমন একটা রিয়াকশান বলো যে আয়োডিন বিজারক হিসাবে কাজ করে। তাহলে যখন জারক আয়োডিন সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 রিয়াকশান করে হবে সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 প্লাস NaI। এটা প্লাস 2.5 আর এটা হচ্ছে প্লাস 2। দেখো অক্সিডেশন হয়েছে, জারণ হয়েছে। আর তাই নিশ্চয়ই নিজে বিজারণ হয়েছে 0 থেকে -1, এটা জারণ। রিডাকশান মানে বিজারণ। এবার কখন বিজারক হিসেবে কাজ করে? নাইট্রিক অ্যাসিডের সঙ্গে। আয়োডিন যখন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে, 10 দিয়ে ব্যালেন্স, এটা সমান সমান HiO4 প্লাস নো জল। এখানে আয়োডিন কত? 4 দুগুণে -8 প্লাস 1 প্লাস 7 হয়েছে 0। আর নাইট্রোজেনের নাইট্রোজেন +5 এই কম্পাউন্ডে আছে, এখানে +2, এটা বিজারণ হয়েছে। তাই এটা হচ্ছে বিজারণ ধর্মের দৃষ্টান্ত। HiO3 লিখতে পারো, HiO4ও লিখতে পারো, যা খুশি। ইম্পর্ট্যান্ট রিয়াকশন, পরীক্ষার হলে আসতে পারে যে আয়োডিনের জারণ ধর্ম এবং বিজারণ ধর্মের দৃষ্টান্ত দেখাও। নেক্সট যে কোশ্চেন তোমাদেরকে আমি দিয়েছিলাম সেটা হলো ইন্টার হ্যালোজেন, ইম্পর্ট্যান্ট টু দি পাওয়ার ইনফিনিটি। ইন্টার হ্যালোজেন, ইন্টার কথাটা বলা হলো কেন? হ্যালোজেন নিজেদের মধ্যে রিয়াকশান করবে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে নিচের দিকে গেলে পরে ইলেকট্রন নেগেটিভিটি কমে যায়। তাহলে I আর F পাশাপাশি থাকলে এটা হয়ে যায় পজিটিভ আর এটা হয়ে যায় নেগেটিভ। রিলেটিভ ইলেকট্রন নেগেটিভিটি হয়ে গেলে একে অপরের সঙ্গে রিয়াকশান করে ফেলে। তাহলে দেখা যায় যে 4 ধরনের ইন্টার হ্যালোজেন দেখা যায়। একটা AX5 অনুকরণে, একটা হচ্ছে AX3 অনুকরণে, AX, আরটা হচ্ছে AX7। এই কটা 4টে। এটা একমাত্র I আর F ছাড়া হয় না, কারণ আয়োডিন বড় সাইজ আর এটা ছোট সাইজ, তাই বড় ছোট সাতটাকে ধরতে পারে। কিন্তু যদি এখানে আয়ের জায়গায় তুমি ব্রোমিন নিতে, ব্রোমিন কিন্তু 7টা ফ্লুরিনকে ধরতে পারবে না। এটাও ওইরকম, বড়গুলো নেবে। IF5 বড় জোর হতে পারে, ICl5 এরকম হতে পারে। এটা কি হতে পারে? IF3, ICl3, BrCl3, এটা হতে পারে। এইটা সবগুলো হবে, IF হবে, ICl হবে,
BrCl হবে, IBr হবে, এরকম হবে। এক্সাম্পল যদি বলে AX7 অনুকরণে একটা ইন্টারহ্যালোজেন নাম করো, তাহলে এটা লিখবে IF7। AX5 অনুকরণে একটা ইন্টারহ্যালোজেনের নাম করো IF5। AX3 অনুকরণে একটা ইন্টারহ্যালোজেনের নাম করো IF3। AX অনুকরণে এটা হচ্ছে পজিটিভ হ্যালোজেন, মানে যে নিচের দিকে আছে তার পজিটিভিটি বেশি, আর উপরের দিকে থাকলে তার নেগেটিভিটি বেশি। তাই যে নিচের দিকে থাকবে সে হচ্ছে রেসপেক্টিভ পজিটিভ ওদের রেসপেক্টে, তাই ডেল বলা হয়। তুলনামূলক করা হয়েছে ইউনিট চার্জ ধরে। স্যার এই চারটের বেশি হয় না কেন? কারণ হ্যালোজেনের, ধরো আয়োডিন আমরা যদি ধরি, আয়োডিনের আউটার মোস্ট সেলে 7টা ইলেকট্রন থাকে। 7টা কীভাবে থাকে? NS2 NP এরকমভাবে থাকে। NS2 NP5 দুটো ইলেকট্রন এখানে থাকে, এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, 2 3 4, এখানে একটা, এই একটা থাকে বিজোড়, তাই এর ভ্যালেন্সি অন, তখন হয় IF। এইবার এদের ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, এক্সাইটেড মুভমেন্টে লাফিয়ে ওই ডি অরবিটালের মধ্যে চলে যায়। 1 2 3 4, 1 2 3 4 5 ND, এটা NP, এটা NS। একটা ইলেকট্রন থাকবে, এটা যেমন আছে সেরকম। এবার দেখো 3টে আছে, 1 2 3, তখন হয়ে যায় IF3। পরবর্তীতে আবার লাফালাফি, 1 2 3 4 ND NP NS, একটা আছে, একটা এখান থেকে একটা লাফিয়ে এবার এখানে চলে আসবে। দেখো এবার বিজোড় কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, তখন হয়ে যায় IF5। এবার আরেকটা আছে, ওটাও যখন এখানে পরবর্তীতে চলে যাবে তখন হবে IF7। এই কারণে 4টে ইন্টারহ্যালোজেন তৈরি হয়। ইন্টারহ্যালোজেন সৃষ্টির মূল কারণটা কি? তড়িৎ ঋণাত্মকতার বৈপরীত্য। 4 ধরনের ইন্টারহ্যালোজেনের কারণ কি? কারণ ওরা প্রথমবারে একটাই বিজোড় ইলেকট্রন থাকে, তারপরে ফার্স্ট এক্সাইটেড স্টেটে 3টে হয়ে যায়, সেকেন্ড এক্সাইটেড স্টেটে 5টা হয়ে যায়, থার্ড এক্সাইটেড স্টেটে 7টা ইলেকট্রন হয়ে যায়। অযুগ্ম ইলেকট্রন, একক ইলেকট্রন, তাই তারা 7টা ইন্টারহ্যালোজেন তৈরি, মানে IF7 হতে পারে। এই হচ্ছে ইন্টারহ্যালোজেন। এই ইন্টারহ্যালোজেন সাধারণ হ্যালোজেন থেকে বেশি অ্যাক্টিভ বা সক্রিয়। কারণ সাধারণ হ্যালোজেন হলে কি হয়? I2 হবে বা F2 হবে, আর এটা হলে ICl হবে, আলাদা হ্যালোজেন। আলাদা হ্যালোজেন থাকলে এদের মধ্যে পোলার বন্ড হয়, কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি থাকে। এই দুর্গাপুজোতে একটা ছেলে আর একটা মেয়ের হাত ধরে হাঁটলে তাদের মনে শান্তি বেশি পাবে, না দুটো ছেলে বা দুটো মেয়ে আলাদা আলাদাভাবে হাত ধরে হাঁটলে তাদের শান্তি বেশি পাবে? দুটো মেয়ে আলাদা ধরে হাঁটলে এটা নন পোলার বন্ড, আর একটা ছেলে আর একটা মেয়ে আলাদা এক জায়গায় করে হাঁটলে এটা পোলার বন্ড, পোলার বেশি অ্যাক্টিভ হয়। কেমিস্ট্রিটা ভালো করে শেখো, জীবনের সঙ্গে কেমিস্ট্রি মেশানো। যে জীবনকে বুঝতে পারবে না তার দ্বারা আর যাই হোক কেমিস্ট্রিটা হবে না। নেক্সট, পলিহ্যালাইড কি? অনেকগুলো হ্যালোজেন যখন একসঙ্গে থাকে তাকে পলিহ্যালাইড বলে। যেমন I3- হতে পারে, হ্যাঁ, I7 ওই যে যেমন হয়েছে পলিহ্যালাইড। ধরো IF7 হয়েছে, এর মধ্যে কি হবে? I+, F7-, এই যে এটা পলিহ্যালাইড। তাহলে হ্যাঁ, Cl3- হতে পারে, পলিহ্যালাইড। এরা পলিহ্যালাইড। অনেকগুলো হ্যালোজেন এক জায়গায় হলে এক পলিহ্যালাইড গঠন করে। কিভাবে কাচকে খোদাই করবে? কাচের উপাদানগুলো সিলিকা, সোডিয়াম সিলিকেট Na2SiO3, ক্যালসিয়াম সিলিকেট CaSiO3, এদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে HF রিঅ্যাকশন করতে পারে। তাই কাজকে খোদাই করতে বা দাগাঙ্কিত করতে বা লিখতে HF দ্বারা করা হয়। সেটা কেমন স্যার? দেখো, SiO2 প্লাস HF উৎপন্ন করবে SiF4, সিলিকন টেট্রাফ্লুরাইড আর H2O। ব্যালেন্স করতে হবে, 2 দুগুণে 4, 4টে বসছে, ব্যালেন্সটা বোধহয় হয়ে গেল। SiF4 বলছে আমি আর একটু তোমার সঙ্গে রিঅ্যাকশন করব। বাহ, কি লাভলি কেমিস্ট্রি! একটা H2SiF6 প্রডিউস করবে। দেখো এইবার সেম জিনিস Na2SiO3 প্লাস HF প্রথমে এসে SiO2 বা SiF4 ফর্ম করবে।
NaF করো, SiO2 করো, জল করো, দেখো হচ্ছে কিনা, মিলেছে তো ব্যালেন্স, শুধু এটা 2 হবে। এবার SiO2 আবার এসছে, SiO2 আর এই NaF, এবার গল্প মিলে গেছে। SiF4 প্লাস Na2, SiO2 2NF, SiO2 2NF H2, পরের রিয়াকশন SiO2 আর HF, এই রিয়াকশনটাই হবে 4HF, দেখে দেখে লিখছি, SiF4 প্লাস 2H2O। ফার্দার এবার এই রিয়াকশনটা হবে SiF4 প্লাস 2NaF সমান সমান, এটা অ্যাসিড হয়েছে, এটা মিডিয়ামে সোডিয়াম ছিল বলে সল্ট হবে, Na2SiF6। পরে ক্যালসিয়াম দিলে একটা স্টেপই লেখা যায়। এই তিনটে যোগ করলে কি হচ্ছে একটু ভালো করে দেখো, CaSiO3 প্লাস HF উৎপন্ন করবে এটা CaSiF6 প্লাস ওয়াটার। ওয়াটার কটা হয়েছে? একটা আর একটা দুটো, মানে 2 আর 1 3টে, তাই 3H2 হয়েছে। HF কটা রিয়াকশান করছে? এখানে 4টে আর এখানে দুটো, 6টা। এপাশে কেউ কাটা যায়নি, 6টা, এই তো। আর SiO2 কাটা গেছে, আর হবে না, দেখো ব্যালেন্স হয়েছে। 3টে অক্সিজেন, 3টে অক্সিজেন, একটা ক্যালসিয়াম, একটা ক্যালসিয়াম, সিলিকন, সিলিকন, অক্সিজেন 3টে, 3টে, 3 দুগুণে 6টা, হাইড্রোজেন 6টা, সব ঠিক আছে। এটা দেখে দেখে ওটা বসালাম। তাহলে এই রিয়াকশনটা পারলে এটা পারা যায়। NaF SiO2 জল, SiO2 আবার এই রিয়াকশনটা এখানে হবে, HF এর জায়গায় এই জায়গাটায় NaF চলে আসবে। তার মানে মূল কথা, কাচের সঙ্গে এরা রিয়াকশন করতে পারে HF, তাই HF দিয়েই কাচকে খোদাই করা হয়। নেক্সট কোশ্চেন, সমুদ্রের জল কিছুক্ষণ রেখে দিলে ঘোলাটে হয়ে যায় কেন? সমুদ্রের জলের মধ্যে লবণ থাকে, NaCl, NaI। ওই NaIটা কি করে? ভেঙে যায়, NaI ভেঙে যায়, Na প্লাস I মাইনাস। তাহলে এই I মাইনাসটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে I হয়ে যায়, দুটো I আর I যখন একসঙ্গে হয় I2। I2 এমনিতে বেগুনি বর্ণের, কিন্তু যখনই I2 জলের সঙ্গে আসে তখন এটা বাদামি বর্ণ ধারণ করে, তাই কিছুক্ষণ রাখলে জলটা ঘোলাটে হয়ে যায়। নেক্সট, বসন্তের রোগীকে পেন্সিলে লেখা হয় কেন, লিখতে দেওয়া হয় কেন? বসন্ত রোগীর খাতাগুলো জীবাণুমুক্ত করার জন্য পরীক্ষার হল থেকে ব্লিচিং পাউডার মেশানো হয়, CaOClCl এটা মেশানো হয়। যদি পেন্সিলে লেখা হয়, পেন্সিলের দাগ মানে গ্রাফাইট মানে কার্বন, কার্বনের সঙ্গে এই ব্লিচিং পাউডার থেকে প্রদত্ত জায়মান ক্লোরিন রিয়াকশন করে না, নো রিয়াকশন। এই ব্লিচিং পাউডার মিডিয়ামে আর্দ্রতা থাকে, আর্দ্রতার সঙ্গে রিয়াকশন করে ক্লোরিন প্রডিউস করতে পারে। সেই ক্লোরিনটা পেন্সিলের দাগকে নষ্ট করে না, বিরঞ্জিত করে না, কিন্তু পেনের দাগকে বিরঞ্জিত করে দেয়। তাই বসন্ত রোগীর খাতা পেন্সিলে লেখা হয়। তার মানে যে বসন্ত রোগীর খাতা, যখন কেউ বসন্ত পক্স হলো একটা সময়ে, তখন তার খাতাটা ব্লিচিং পাউডার দিয়ে শোধন করে দেওয়া হয় পরীক্ষকের কাছে, যাতে পরীক্ষক জীবাণু দ্বারা আক্রান্ত না হয়। এবার করে ব্লিচিং পাউডারটা বায়ুস্থিত জলীয় বাষ্প দ্বারা রিয়াকশান করে ওটা জায়মান ক্লোরিন প্রডিউস করে। এই জায়মান ক্লোরিন পেন্সিলের দাগকে নষ্ট করে না বা বিরঞ্জিত করে না, করে হলো পেনের দাগকে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন, কি করে ঘরের উষ্ণতায় ক্লোরিন প্রডিউস করবে? ব্লিচিং পাউডার প্লাস জল দিলে কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন প্রডিউস হবে। এটা একটা রিয়াকশন হতে পারে। আবার ব্লিচিং পাউডার প্লাস HCl দিলে পরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না ক্যালসিয়াম ক্লোরাইড হবে, তখন CaCl2 প্লাস Cl2 হয়ে গেল। নেক্সট কোশ্চেন, ক্লোরিন এবং সালফার ডাই অক্সাইডের বিরঞ্জন ক্রিয়া করো। ক্লোরিন
প্রথমে সালফার ডাই অক্সাইড জলের সঙ্গে রিঅ্যাকশন করে H2SO4 ফর্ম করে জায়মান হাইড্রোজেন। ব্যালেন্স করো, 2 আর 2 4, ও দুটো, তাহলে ব্যালেন্স মিলে গেছে। এই জায়মান হাইড্রোজেন যদি রঙিন বস্তু থাকে তাকে বিরঞ্জিত করবে, মানে কালারলেস করে দেবে। আর ক্লোরিন প্লাস জল এটা HCl প্রডিউস করবে, জায়মান ক্লোরিন। জায়মান অক্সিজেন। ঠিক আছে ভাই, এই জায়মান অক্সিজেন রঙিন বস্তুকে বিরঞ্জিত করবে। কোনটার বিরঞ্জনটা ইজিয়েস্ট, কোনটার বিরঞ্জনটা টেকসই বেশি? এ জায়মান হাইড্রোজেন প্রডিউস করছে, মিডিয়ামে অক্সিজেনের পরিমাণ 16 না কত 21%। সেই অক্সিজেন একে জলে কনভার্ট করে দিলে এর বিরঞ্জন ক্ষমতা আর থাকবে না, বিরঞ্জন বস্তুটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এর জায়মান অক্সিজেন এর যদি জলে পরিণত হতে হয়, মিডিয়ামে হাইড্রোজেন পাশে কত পার্সেন্ট? একের থেকে তো কম, 0.003%, এটা ধরে নিলাম, এরকমই কম, খুব কম পার্সেন্ট। এ তাড়াতাড়ি জলে পরিণত হতে পারে না, তাই এই বিরঞ্জনটা বেশি স্থায়ী। ক্লোরিন দ্বারা বিরঞ্জনটা খুব স্থায়ী, আর এই SO2 দ্বারা বিরঞ্জনটা অস্থায়ী। যেটা স্থায়িত্ব কম, SO2 এর বিরঞ্জন, সেটা দিয়ে স্থায়িত্ব যেহেতু কম, এটা দ্বারা ওই উল, রেশম, সফট কাপড়গুলোকে বিরঞ্জিত করা হয়। এটা পলিস্টার, ট্যাট্রন, এই জিনিসপত্রগুলোকে বিরঞ্জন করা হয়। কত ঘুরিয়ে প্রশ্ন হতে পারে যে সালফার ডাই অক্সাইড বাতাস, সালফার ডাই অক্সাইডের মধ্যে জল না দিলে কোনো বিরঞ্জন ক্রিয়া হয় না কেন? কারণ জলের উপস্থিতিতেও জার্মান হাইড্রোজেন প্রডিউস করতে পারবে, যেটাই বিরঞ্জন ক্রিয়া সম্ভব করবে। জল না বলে ওরা আর্দ্রতা বলে দিল, যে আর্দ্র বাতাসে সালফার ডাই অক্সাইড দিলে বিরঞ্জন ক্রিয়া এমনি থেকেই সাধিত হয়ে যায়, কিন্তু শুষ্ক অবস্থায় হয় না কেন? জল বা আর্দ্রতা পেলে পাওয়ার সঙ্গে সঙ্গে তো জার্মান হাইড্রোজেন প্রডিউস করতে পারে সালফার ডাই অক্সাইড। এটাই ব্যাখ্যা, ভালো করে দেখে নেবে, সব লেখা আছে। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ। পুরোটাই নাটক ছিল ভাই।